নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আবাস যোজনার বাড়ি নিয়ে রাজনৈতিক চাপানুতোর দুবরাজপুরে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর স্বামীকে গ্রেপ্তার ও জেল হেফাজত। অবৈধ বালি বোঝাই গাড়ি আটকে বিজেপির বিক্ষোভ ময়ূরেশ্বরে। আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নানুরে। নয় দিনের রামকথা শুরু রাজনগরে। লোকসভার আগে অন্য কৌশলে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। বীরভূমের দুবরাজপুর পৌরসভা এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলিতে এতদিন কোনো কিছু লেখা দেখতে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির দেওয়াল লিখন করে দেওয়া হচ্ছে, যেখানে কেন্দ্র, রাজ্য ও উপভোক্তার দেওয়া টাকা উল্লেখ করে দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে। মানুষকে বোঝাতে চাইছে বাড়িগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা থাকলেও রাজ্য সরকারের দেওয়া টাকার পরিমাণ বেশি, তা বোঝানোর জন্যই এই দেয়াল লিখন। তবে এই দেয়াল লিখনকে কটাক্ষ করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন তিনি জানান, তৃণমূল কংগ্রেসের নাটক দুবরাজপুরের মানুষ, বাংলার মানুষ জানে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনার নামে কিভাবে আজকে প্রচার করা হয়েছে, এই বাড়ির টাকা কিভাবে দুর্নীতি হয়েছে বাংলার মানুষ দেখেছে। দুবরাজপুরের প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতারা আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে লিখছে। এতে আমাদের বক্তব্য যে তারা আগে যেভাবে বাংলা আবাস যোজনার নাম লিখে মানুষকে ভুল বুঝিয়েছে, এই বাড়ির টাকা যেভাবে দুর্নীতি করেছে, দুবরাজপুরের মানুষ সব দেখেছে। আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা আছে, নরেন্দ্র মোদীজির উপর তাদের আস্থা আছে। দুহাত ভরে তার আশীর্বাদ দেবে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। আর সেই বাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতি করেছে, লুট করেছে, তার যোগ্য জবাব আগামী দিনে জনগণ দেবে। তৃণমূল কংগ্রেস এই বাড়ি নিয়ে যে রাজনীতি খেলায় মেতেছিল, সেই খেলাতে আজকে তৃণমূল শেষ হবে, জনগণের জয় হবে, আমরা আশাবাদী। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, বেশি টাকা রাজ্য সরকার দেয়, সেই বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই দেয়াল লিখন। এদিন তিনি আরও বলেন, পৌরসভা এলাকায় আমাদের যে আবাস যোজনা বাড়ির কোথাও কমপ্লিট হয়েছে, কোথাও কাজ চলছে, এইগুলোতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকারের শেয়ার কত, কেন্দ্রীয় সরকারের শেয়ার কত এবং বেনিফিশিয়ারির শেয়ার কত, সেটা উল্লেখ করে একটা বোর্ড প্রত্যেক বাড়িতে টাঙাতে বা দেওয়ালে লিখতে বলেছে। এর একটাই কারণ যে একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গই এই আবাস যোজনায় সব থেকে বেশি শেয়ার দেয়। অর্থাৎ একটা বাড়ি তৈরি করার জন্য 3,68,000 টাকা কস্ট আর কি খরচ। সেক্ষেত্রে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির তৃণমূল সরকার 1,93,000 টাকা দেয়, সেখানে কেন্দ্রীয় সরকার মাত্র 1.5 লক্ষ টাকা দেয় এবং বেনিফিশিয়ারি একটা শেয়ার করে 25,000 টাকা। এইভাবে 3,68,000 টাকা বিভিন্ন জায়গাতে এরা বিশেষত বিজেপি একটা মিথ্যার প্রচার করে যে এই বাড়ির টাকা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের টাকা, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর। এটা যে নয় সেটাও এর মধ্যে দিয়ে আমাদের জানান দেওয়া হবে। পাশাপাশি আমরা একটা বাড়ি তৈরি করতে কত টাকা কস্ট, কত টাকা কেন্দ্রীয়, কত টাকা রাজ্য, কত টাকা বেনিফিশিয়ারি, ডিটেলসটা লিখে টাঙিয়ে দিচ্ছি। এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যে 1,93,000 মানে এত বড় শেয়ার কোনো রাজ্য দেয় না। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখা গেছে কোথাও 80,000, কোথাও 1,20,000, কোথাও 1 লাখ এরকম শেয়ার দেয়, কিন্তু আমাদের রাজ্যে
পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সরকারই এই মানুষগুলোর কথা চিন্তা করে যে এদের বাড়িগুলো ভালো হোক, বড় হোক, বসবাসের উপযোগী হোক, সেই কথা চিন্তায় করে এই এস্টিমেট কস্টটা 3,68,00,000 করেছে। এবং এই 3,68,00,000 করতে গিয়ে রাজ্য সরকারকে একটা বড় শেয়ার দিতে হয়, এবং সেটা আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন 1,93,000 টাকা। আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি এই উপভোক্তাদের বাড়িতে দেওয়াল লিখন করা হচ্ছে? না, আমরা কিন্তু নির্বাচনকে সামনে রেখে করছি না। আমার রাজ্য সরকার কার কতটা শেয়ার এটা বেনিফিশিয়ারিকে জানানোর জন্য এটা করেছে। কেন এটা ওরাই প্রচার করছে, বিজেপি মিথ্যাভাবে প্রচার করছে যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সব টাকায় আমরা দিচ্ছি। এই মিথ্যা প্রচারটা জন্যই আমরা বেশি করে আরও এই ওয়ালিংটা করছি, এবং এর মধ্যে দিয়ে সম্পূর্ণ সত্যটা মানুষ জানতে পারবে। কারণ এখানে আমি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান হিসাবে চ্যালেঞ্জ করে বলছি যে আমরা দেওয়ালে যেটা লিখছি এর বাইরে যদি কেন্দ্র সরকারে 1 টাকা শেয়ার দেওয়া থাকে তারা এসে বলুক। এবং সর্বোপরি আজকে সেই জুলাই আগস্টের পর আমার পশ্চিমবঙ্গে আবাস যোজনায় কেন্দ্র সরকারের শেয়ারের কোনো টাকা দিচ্ছে না। অনেক বাড়ি অর্ধনির্মিত, কোনো বাড়ি পিন লেভেলে, কোনো বাড়ি ছাদ লেভেলে আটকে আছে। সে গরিব মানুষগুলো তারা এই ঠান্ডাতে কোনো মন্দিরের বারান্দায়, কোনো ক্লাব ঘরের বারান্দায় খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। এবং এটা একটা দ্বিচারিতা, একটা মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি না করাই উচিত আমি মনে করি। বিজেপি সেটাই করছে। তারা স্টেট শেয়ারের টাকাটা, কেন্দ্র সরকারের টাকাটা, সেন্ট্রালের যে শেয়ারের টাকা 1.5 লক্ষ টাকা, এই টাকাটা দিচ্ছে না। তার ফলে বাড়িগুলো কমপ্লিট হচ্ছে না। এটাই আমাদের বক্তব্য। কতটা সুবিধা হবে মানুষকে জানান দিচ্ছে কে কত টাকা দিচ্ছে? লোকসভা ভোটে আপনাদের কতটা সুবিধা হবে? আমরা এই বাড়ির মধ্যে দিয়ে ভোটের রাজনীতি করতে চাই না, তবুও মানুষকে আমরা জানাতে চাই যে আপনার বাড়িটার কষ্ট কত টাকা মূল্য, এবং সেই মূল্যের টাকা যে পুরো কেন্দ্র দেয় না, আমরা কেন্দ্র যা টাকা দেয় তার থেকে অনেক বেশি টাকা রাজ্য সরকার দেয়, মমতা ব্যানার্জি দেয়। সেটার মধ্যে দিয়ে আমরা অবশ্যই জানিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারিকে এবং এলাকার মানুষকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 6ই জানুয়ারি বীরভূমের নানুর স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ দেবযানী মণ্ডলের স্বামীকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল সিউড়ি সিজিএম আদালত। দেবযানী তার স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করে, তারই পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। প্রসঙ্গত উল্লেখ্য, আবির বাংলাদেশ থেকে ভারতে আসে, দেবযানীকে বিয়ে করে। তবে আদালতে আলোচনা প্রসঙ্গে তার ভারতের নাগরিকত্ব আবেদন করার আগে কী করে ভোটার, আধার ও প্যান কার্ড রয়েছে সে প্রসঙ্গ ওঠে তার নাম পাল্টানো, বাবার নাম পাল্টানো প্রসঙ্গেও। সেই সব অভিযোগের জবাব দেয় আবিরের আইনজীবী করম হোসেন খান। এদিন তিনি আরও জানান, কি কেস ছিল, কি ব্যাপারটা হলো একটু বলুন। একটা আমার ক্লায়েন্ট, ওই আবির মণ্ডল বলে একজন ক্লায়েন্ট, সে নানুরের বিএমএইচ দেবযানী মণ্ডলের হাজব্যান্ড। 10 বছর ধরে ওরা বাড়িতে থাকে বিবাহ করে, এবং একটা বাচ্চাও আছে। উনি একটা বধূ নির্যাতনের মামলা করেছিলেন নভেম্বর মাসে। তারপর আমার ক্লায়েন্ট জজ কোর্টে আবেদন করেছিল আগাম জামিনের, কিন্তু গত পরশু অ্যারেস্ট করাতে
জজের জামিনটা আমরা করতে পারিনি। গতকাল ছিল, হয়নি হিয়ারিং, আজকে হিয়ারিং হলো। দুপক্ষের সব শোনার পর আদালত আজকে, ওরা 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল প্রশাসন থেকে, পুলিশ থেকে, সেটা 7 দিনের মঞ্জুর করেছেন। 13 তারিখে আবার ওকে আদালতে সিডি সহ আবার প্রডিউস করার অর্ডার হয়েছে। বলছি আদালতে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হলো? আদালতকে আমরা যেটা বলেছিলাম তাতে আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছিলাম যে বধূ নির্যাতনের মামলা বা অ্যাটেম্প টু মার্ডারের মামলার কোনো অভিযোগ সত্যতা নেই, কোনো মেডিকেল রিপোর্ট নেই, সেটা আদালত একমত হয়েছিল। বাদীপক্ষের যে মেয়ের পক্ষে যিনি আইনজীবী এসেছিলেন তিনিও স্বীকার করেছেন যে না, ও কোনো সন্ত্রাসবাদী নয়, ও বৈধভাবে দেবযানী মণ্ডলী ওকে স্পন্সর দিয়ে নিয়ে এসেছিলো, এটা ওরা স্বীকার করেছে। কিন্তু ওর 2-3টে নাম নিয়ে কনফিউশন ওরা সৃষ্টি করেছে। যদিও আর্য সমাজে যখন ওই নামকরণ করা হয় তখন সেই নামকরণের সময় দেবযানী মণ্ডলের বাবা মা সই করেছে। দেবজিৎ মুখার্জি যখন নাম চেঞ্জ হয় সেই সই করা আছে। আমরা আদালতের সমস্ত ডকুমেন্ট দিয়েছি যে ও বৈধভাবে এসেছিলো, এখানে আছে, হিন্দু হয়ে এসেছিলো, আবির মণ্ডলী নাম, ভারতবর্ষে বাস করছে, ভারতবর্ষেই নাগরিক করতে চেয়েছে, সিএ অ্যাক্টের বেনিফিট চেয়েছে। কিন্তু আদালত যেহেতু পুলিশ চেয়েছে একটা 10 দিনের রিমান্ড, তার জন্য 7 দিন রিমান্ড দিয়েছে। আবার 13 তারিখে ওনার জামিনের ব্যাপারটা আবার বিবেচনা করা হবে। এই ঘটনা ওনারা বললেন যে সবই আমরা স্বীকার করার পরেও আমাদের বক্তব্য ছিল যে 10 বছরে যদি দেবযানী মণ্ডল একজন বিএমএইচ হয়ে একজন বাংলাদেশিকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে এতদিন পর মনে পড়ে বাংলাদেশি, তাহলে তো আগে ওকেই গ্রেপ্তার করা উচিত ছিল। আদালত সব শুনেছেন। 13 তারিখে বিশদে আবার আর্গুমেন্ট হবে, সেই দিন ঠিক হবে যে যদি এ দোষী হয় তাহলে দেবযানী মণ্ডলও অবশ্যই অ্যারেস্ট হবে। আইন কারোর জন্য আলাদা নয়, সে যত বড়ই অফিসার হোক। আমরা চাইব আইন আইনের পথে চলুক, এবং যদি আবির মণ্ডল দোষী হয় তাহলে দেবযানীও যেন গ্রেপ্তার হয়, এটা প্রশাসনকে দেখা উচিত। কেন এই দেশে আইন সবার জন্য সমান। বাদীপক্ষের আইনজীবীর যে একটা বক্তব্য ছিল মিলন মণ্ডল বা মিলন মণ্ডল হচ্ছে আবিরের বাবার ডাকনাম হচ্ছে মিলন। এইবারে যখন আর্য সমাজে কলকাতাতে ওকে শুদ্ধিকরণ করা হয় তখন ওই দেবযানী মণ্ডলের বাবা মা ওর নাম দেবজিৎ মুখার্জি দেয়, এবং সেখানে যেহেতু মিলন ওর বাবার ডাকনাম ছিল ওখানে মিলন মুখার্জিই করে। এ নিজের থেকে কোনো নাম নেয়নি, সবই দেবযানীর বাবা মা এবং দেবযানীই দিয়েছে। এবং আর্য সমাজের যে বিয়ের রেজিস্ট্রেশন সেখানে ওই দেবদত্ত মুখার্জি বলেই বিয়ে রেজিস্ট্রি করেছে। এইবারে ওরা তখন দেবযানীর বাবা বলল যে মণ্ডল আমাদের টাইটেল, তোমরা ব্রাহ্মণ হলে আমাদের অসুবিধা আছে। আবার বিয়ে ওর এফিডেভিট করে নাম চেঞ্জ করে আবার মণ্ডল করে, তাতেও দেবযানীর বাবার, দেবযানীর এবং দেবযানীর মায়ের সই আছে। সুতরাং এ নিজের থেকে কোনো চেঞ্জ করে নাই। ভারতবর্ষে যা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যাবতীয় যাচ্ছে, ব্যবসা করছে 10 বছর ধরে এইখানেই থাকছে। সুতরাং ও অপরাধ কিছু করেনি। যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে একজন অফিসার MBBS BMH গ্যাজেটেড অফিসার, তাহলে সে পাপ করেছে, তার শাস্তিটা আগে হওয়া উচিত। আমরা আইনের কাছে ন্যায় বিচার চাইছি। অন্যদিকে আগামী 13ই জানুয়ারি ফের আবিরকে সিউড়ি আদালতে তোলা হবে। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 6ই জানুয়ারি সাত সকালেই কোটাসুর বাজারে বালির গাড়ি আটকালো বিজেপি নেতৃত্বরা। ঘটনাটি ঘটেছে ভোর 4:30 নাগাদ। মূলত বিজেপি কর্মীদের দাবি
অবৈধ বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, পাশাপাশি সেই বালি ওভারলোড করে রাস্তা দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর যার কারণে দৈনন্দিন পথচারী থেকে শুরু করে স্কুল টিউশন পড়ুয়ারা যাতায়াতের সমস্যার মুখে পড়ছে। তবে এই বিষয়টি নিয়ে ময়ূরেশ্বর বিজেপির পক্ষ থেকে লিখিতভাবে প্রশাসনের কাছে এর আগে জানানো হলেও তার কোনো সুরাহা হয়নি বলে জানাচ্ছেন তারা। আজ ময়ূরেশ্বর থানার ওসিকে বিষয়টি নজরে আনার পর এবং প্রশাসনের আশ্বাসের পর সেই বালির ট্রাক ও ডাম্পারগুলিকে ছেড়ে দেওয়া হয়। বিজেপি নেতৃত্ব আরও জানান, এ বিষয়ে কোনো সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন তারা। উল্লেখ্য, প্রায় 2.5 ঘন্টা ধরে কোটাসুর বাজারে আটকানো হয় এই বালির গাড়িগুলিকে। এদিন প্রাক্তন জেলা বিজেপির সভাপতি দুধ কুমার মণ্ডল জানান, অবৈধ বালি, সরকারি সম্পত্তি লুটপাট, মানে বালি, নদীগর্ভের বালি এবং রাস্তা ভেজা যাতে পথচারী মানুষের অসুবিধা না হয়, এবং এই যে অবৈধ বালি, অবৈধ ঘাট এবং রাস্তায় জনসাধারণ যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এই প্রতিবাদ গাড়িগুলোকে আটকে রেখে করলাম। আমাদের স্থানীয় প্রশাসন যিনি আছেন ময়ূরেশ্বর থানা বড়বাবু, তিনি এনশিওর করেছিলেন যে জল সহ বাড়ি যাবে না, কিন্তু আমরা বললাম, দেখিয়ে দিলাম যে জল সহ নয়, প্রচুর পরিমাণ জল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে, যাতে কোচিং সেন্টারে ছেলেমেয়েরা যেতে পারছে না, সাধারণ পথচারী মানুষ যারা সকালে প্রভাতে হাঁটতে বেরোয় তাদের যাতায়াতের অসুবিধা আছে। এই কারণে এই প্রতিবাদ বড়বাবু এবং এসডিপি সাহেব আমাদের এনশিওর করলেন যে এই ঘটনা ঘটবে না। আমাদের 3টে দাবি প্রশাসনের তরফ থেকে বিএলআরও এবং বিডিও সাহেব বড়বাবুকে লিখিতভাবে জানিয়েছেন, সেটাও বড়বাবু এনশিওর করতে পারছেন না। আমরা বলেছি আপনি যদি না পারেন আমাদের ফ্রি হ্যান্ড করে দিন, আমরা এই অবৈধ বালি, অবৈধ ঘাট এবং জল এই 3টাকেই বন্ধ করে দেখিয়ে দেবো। কতক্ষণ ধরে বালির গাড়িগুলো আটকে রেখেছিলেন আপনারা? আমরা 4:30 থেকে আটকে রেখে এতক্ষণ পর্যন্ত ওনাদের রিকোয়েস্ট, স্থানীয় আমাদের বড়বাবু আমাদেরকে অনুরোধ করলেন, আমরা তাদের অনুরোধ রেখেছি। এরপরে যদি আবার কখনো এই অবস্থার পরিস্থিতি হয় আমরা পুনরায় এটাকে বন্ধ করব। তখন একটা দাবি নয়, আমাদের 3টে দাবিকে ফুলফিল যাতে গভর্নমেন্ট করতে পারে, আর যদি না পারে তার জন্য আমরা যে ধরনের কঠিন আন্দোলনের মুখোমুখি হয়ে করতে হয় করে দেখিয়ে দেবো। প্রশাসন। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নানুর থানা এলাকার এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। এমনকি ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয় ওই নাবালিকাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত অর্থাৎ ওই এলাকারই এক আদিবাসী যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। নাবালিকার পরিবার সূত্রে জানা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত বুধবার 3রা জানুয়ারি সন্ধ্যায় গ্রাম সংলগ্ন সাব মার্সিবলে জল আনতে গেলে নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায়, তার উপর যৌন অত্যাচার করে। ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নানুর এলাকায়। এদিকে বিষয়টি নিয়ে তৎপর পুলিশও গতকাল শুক্রবার 5ই জানুয়ারি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার 6 জানুয়ারি বোলপুর মহকুমা আদালতে পেশও করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তাও তদন্ত চালাচ্ছে নানুর থানার পুলিশ। এদিন নাবালিকার মামি জানান, মেয়েটা বলছে আমি জল আনতে গিয়েছিলাম সাবমার্শালে, তখনই ছেলেগুলা ধরেছে আর জোর করে লিগিয়েছে। 4টে ছেলে ছিল, কিন্তু 4টে ছেলে কিছু করে নাই, একটাই ছেলে করেছে। মানে এমন অবস্থা করেছিল, মানে আমরাই দেখতে পাচ্ছিলাম না। হাসপাতাল নিয়ে গিয়েছিলাম, ব্লাড ভাঙছে, দিয়ে মানে হাসপাতালেই আমাদেরকে বলেছে যে এরকম ঘটনা করেছে আমাকে।
তা একটাই ছেলেকে নাম করছে। মানে কি অত্যাচার করেছে? হ্যাঁ, অত্যাচার করেছে, জর্জবস্ত করে নিয়ে গিয়েছে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা জানতে মানে হাসপাতাল গিয়েছি, তারপরে জানতে পেরেছি আমরা। কখন ঘটেছিল ঘটনাটা? পরশু দিন রাতে হয়েছে। তার আগে কেউ কিছু বলে নাই বাড়িতে? না, কিছু বলে নাই বাড়িতে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। একটানা 9 দিন ধরে রামকথা শুরু হলো রাজনগরে। স্থানীয় ব্যবসায়ী নিশীথ গড়াই ও তার সহধর্মিণী শ্যামা গড়াইয়ের উদ্যোগে এবং এলাকার ভক্তদের সহায়তায় রাজনগর ডাকবাংলো পার হাউস সংলগ্ন হনুমান মন্দিরের সামনে গতকাল শুক্রবার 5ই জানুয়ারি এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চলবে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল 3:30 নাগাদ শুরু হবে এই অনুষ্ঠান। এই উপলক্ষে শুরুর দিন সকালে 108 জন মহিলা সুসজ্জিত হয়ে কলস যাত্রায় অংশ নেন। এরপর বিকেলে বৃন্দাবন ধাম থেকে আগত রাজেশ কিশোর গোস্বামী শুরু করেন রামকথা। রাজনগর ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত রামকথা শুনতে হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এদিন উদ্যোক্তা নিশীথ গড়াই জানান, ভক্তদের সহায়তায় 9 দিন ধরে রামকথার সূচনা হলো। চলবে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত। সবাই আসুন। তিনি আরও জানান, আমাদের এখানে আজ থেকে শ্রী শ্রী রামকথা মহোৎসব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর এটা আজকে এই সকালে কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং তারপর কলস যাত্রার পর আজকে হনুমানজির দিব্য অভিষেক হবে। দিব্য অভিষেকের পর যে ভাগবত ভগবান ও রামচরিত মানুষের পুজো হয়, সেই পুজো হওয়ার পর বৈকাল 3:30 ঘটিকা হইতে রামকথা পাঠ শুরু হইবে। আর এই রামকথা পাঠ করিবেন আমাদের পরম পূজ্য গুরুজি, বৃন্দাবন থেকে এসছেন যিনি, চৈতন্য মহাপ্রভুর 21তম পিঢ়ি উনি। আর উনি হচ্ছেন আমাদের পরম পূজ্য আচার্য শ্রীযুক্ত রাজেশ কিশোর গোস্বামীজি মহারাজ। আর আমরা বিগত বৎসর এই গুরুজির পাঠ শ্রবণ করেছিলাম ভাগবত কথা। আর এইবারে রামকথা এই হনুমানজির মন্দির সন্নিকটে আমরা ব্যবস্থাপনা করেছি। আর আমাদের এই ব্যবস্থাপনায় আমাদের সকল গ্রামবাসীবৃন্দ অক্লান্তভাবে সহযোগিতা করেছে। আমার দোকানের সহকর্মী, আমার পাশে রয়েছে চন্দন এবং আরও যারা রয়েছে, তারা সবাই অক্লান্ত নিঃস্বার্থভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে একটা সার্থক রূপ দেওয়া যায়, তার প্রচেষ্টায় আমরা সকলে আজ থেকে ব্রতী হয়েছি। পাশাপাশি বৃন্দাবন ধাম থেকে আগত রাজেশ কিশোর গোস্বামী বলেন, বৃন্দাবনের প্রাচীনতম পীঠ শ্রীমন চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ সনাতন গোস্বামী পাদের 21তম পুরুষ রাজেশ কিশোর গোস্বামী আমাদের এই রাজনগর গ্রামে শ্রীরাম কথা শ্রীরামজির কৃপায়, হনুমানজির কৃপায় অনুষ্ঠিত হতে চলছে। আর হনুমানজি কৃপা করে এই দাসকে সেই রামকথা পরিবেশন করাবার সৌভাগ্য দিয়েছেন। আজকে 5 জানুয়ারি থেকে নিয়ে 13 জানুয়ারি পর্যন্ত 9 দিন ব্যাপী নবদিবসীয় শ্রীরাম কথা মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আমি সমস্ত রাজনগর গ্রামবাসী এবং সমস্ত এলাকাবাসীদেরকে প্রার্থনা জানাই, নিবেদন জানাই যেন সবাই এই রামকথা মহাযজ্ঞ, যে এই এলাকার মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে, সবাই রামকথা শ্রবণ করে
নিজের জীবনে আদর্শ, রামজির মর্যাদা, রামজির চরিত্রটাকে নিজের জীবনে ধারণ করলে তাহলে সমাজের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সব প্রকারের মঙ্গল হবে। ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের আচরণ আর চরিত্রটা কেমন হবে, কেমন হওয়া উচিত, এবং সেই চরিত্রটাকে আমাদের জীবনে পালন করলে কি লাভ পাওয়া যাবে, এ সমস্ত বৃত্তান্ত, এ সমস্ত চরিত্র আমরা ভগবান শ্রীরামের কথায় শ্রবণ করব। সবাইকে আহ্বান জানাচ্ছি যেন অধিকাধিক সংখ্যায় এসে এই রাম কথা শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য করুন। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।